বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। বাবাকে দুই হাতে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, You are the best father in the universe. Love you more. More and more. সকাল 11টা। সিএনজিতে বসে এক দৃষ্টে ফোনের দিকে চেয়ে আছে নম্রতা। ভীষণ আশ্চর্য হয়ে দেখছে আরফানের ফোন বন্ধ। আরফান তাকে ফোন দেওয়ার চেষ্টা করেনি। রাতে ওভাবে ফোন কাটার পর একটা বারও তার নম্রতার কথা মনে পড়েনি। একবারও নয়। নম্রতা নিজে থেকেই ফোন দিল, ফোন বন্ধ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে সিএনজি সিটে গা এলিয়ে দেয়। এই বিদঘুটে বিষণ্ণ দুপুরটার প্রতি জন্মায় রাজ্যের ক্ষোভ। ভার্সিটির গেটের কাছে সিএনজি থামতে ছোঁয়াকে দেখতে পায় নম্রতা। গোলাপি কুর্তি আর সাদা সালোয়ার গায়ে গাড়ি থেকে নামছে ছোঁয়া। নম্রতা তাকে দেখে বিরক্ত চোখে তাকালো। অযথা রাগ দেখিয়ে বলল, তোর না কাল বিয়ে? বিয়ে রেখে ভার্সিটিতে এসেছিস কোন দুঃখে? ছোঁয়া নম্রতার রাগটা ধরতে পারল না। নম্রতার পাশাপাশি হাঁটতে হাঁটতে সরল কণ্ঠে বলল, এই তো কাল, আজ তো কোনো কাজ নেই আমার, শুধু শুধু বাড়িতে বসে থাকবো কেন? নম্রতা দাঁড়িয়ে গেল, চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ঠিক বলেছিস, তোর তো কোনো কাজ নেই। আমার ধারণা মতে বিয়ের দিনও তোর কোনো কাজ টাজ থাকবে না। 2 মিনিটের কবুল বলা ছাড়া বউদের তেমন কাজও থাকে না। বাসর রাতেও কোনো কাজ নেই তোর। বর বাসর করবে, সেখানে অযথা তোর কি কাজ? আমরা কাল গ্রুপ স্টাডি প্ল্যান করেছি। ফ্রি যেহেতু আছিস, ওয়ান্ট জয়েন আস। ছোঁয়া চিন্তিত কণ্ঠে বলল, জয়েন করতে পারলে বেশ হতো, কিন্তু মামা বোধহয় অ্যালাউ করবে না। নম্রতা রাগ নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, নাদিমের বলা ইউনিভার্সাল ট্রুথ কি জানিস? ছোঁয়া জিজ্ঞাসা নিয়ে তাকালো। নম্রতা আকাশসম বিরক্তি নিয়ে বলল, তুই আসলে একটা বলো। নম্রতা ছোঁয়ার কথার মাঝেই রিক্সা থেকে ডেকে উঠল একটা মেয়ে। নম্রতা প্রথম দফায় চিনতে না পারলেও সম্বোধন শুনে চট করে চিনে ফেলল। ঠোঁটে হাসি টানার চেষ্টা করে বলল, আপনি এখানে কেমন আছেন আপনি? নিদ্রা হেসে বলল, আমি ভার্সিটির প্রাক্তন ছাত্রী, কিছু কাগজপত্র তুলতে এসেছিলাম। টিচার্স নিয়োগে অ্যাপ্লাই করব এবার। কিন্তু তোমার এই অবস্থা কেন? আর ওকে, ভীষণ সিক দেখাচ্ছে তোমায়। তেমন কিছু না, রাতে ঘুম হয়নি তো তাই এমন দেখাচ্ছে। ঘুম হবে না কেন? ভাইয়া ডাক্তার হওয়া সত্ত্বেও তার প্রিয়তমার এই অবস্থা মানা যাচ্ছে না। তাকে বলনি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, নিষ্প্রভের ফোন অফ, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নিদ্রা কপাল কুঁচকে তাকালো। তার সুন্দর ঠোঁট জোড়া বাচ্চাদের মতো উল্টে ফেলে বলল, ভাইয়া তো দুটো নাম্বার, তুমি সেকেন্ডটাতে ট্রাই করো। ভাইয়া তো একসাথে দুটো নাম্বারই বন্ধ রাখে না। নম্রতা অবাক হলো, বিস্ময় নিয়ে বলল, নিষ্প্রভের সেকেন্ড কোনো নাম্বার তো আমার কাছে নেই। নিদ্রা ড্যাব ড্যাব করে চেয়ে রইল। নম্রতাকে তৎক্ষণাৎ আরফানের নাম্বার দিয়ে বিদায় নিল। নম্রতা অনুভূতি শূন্য চোখে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া ভীষণ অবাক হয়ে বলল, মেয়েটাকে ম্যাডেলিন সেভ বা তোকে ছুড়ি বলে ডাকছিল কেন? এই যে কেন, এটা কেমন নাম হলো? আশ্চর্য। নম্রতা উত্তর দিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে শুধু একটা প্রার্থনাই করতে লাগলো, আরফানের এই নাম্বারটা যেন বন্ধ থাকে। আরফানের এই নাম্বারটা খোলা থাকলে নম্রতার অবুঝ মনটা তীক্ষ্ণ মস্তিষ্কের সাথে পেরে উঠবে না। মস্তিষ্কের হাজারো যৌক্তিক প্রশ্নের জবাবে ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। ভীষণ অস্থিরতা নিয়ে গোটা একটা ক্লাস করলো নম্রতা। আরফানের নাম্বারে ফোন দেওয়ার মানসিক শক্তি জোগাতে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো শরীর। যদি ফোনটা লেগে যায়? হাজারো দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কল করলো নম্রতা। তার হৃদস্পন্দন থামিয়ে দিয়ে সকল প্রার্থনা মিথ্যে করে দিয়ে প্রথমবারে ফোন রিসিভ করলো আরফান। নম্রতা বোবা হয়ে বসে রইল। তবে কি নম্রতার জন্য সিম অফ করে রেখেছিল আরফান? যদি তা না হয় তাহলে নাম্বারটা কেন দেয়নি তাকে? সকালে একটা বারও কেন মনে পড়েনি তাকে? নম্রতা, আপনাকে একটু পরে ফোন দিই। আমি এখন পেশেন্টের সামনে আছি, ব্যস্ত আছি। হঠাৎ আরফানের কণ্ঠে ভাবনায় ছেদ ঘটল নম্রতার। চমকে উঠে বলল, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি নম্রতা। নম্রতা নিজেকে খুব দ্রুত ধাতস্থ করে নিয়ে বলল, সকালে একটাবার আমাকে কল দেওয়ার প্রয়োজন কি ছিল না আপনার? সরি, খেয়াল ছিল না। নম্রতা যার পর নাই অবাক হলো, মেজাজ বিগড়ে গেল। তবুও নিজেকে শান্ত রেখে বলল, খেয়াল ছিল না আমার এক্সিস্টেন্স কি? তবে খেয়াল হওয়া পর্যন্ত ডক্টর। ছোট্ট একটা বিষয় নিয়ে কেন ঝামেলা করছেন নম্রতা? আমি আপনাকে পরে কল দিই। ঝামেলা কোথায় করলাম? আই ওয়াজ জাস্ট আস্কিং। ফোন বন্ধ কেন আপনার? ফোন বন্ধ থাকলে কল এলো কিভাবে? সীমাটা বন্ধ রেখেছেন।
ও, কাল রাতে অফ করেছিলাম, অন করতে মনে নেই। আমি পরে ফোন দিচ্ছি। কাল রাতে কোনো ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করেছেন? আরফান বিরক্ত হয়ে বলল। আমার সামনে পেশেন্ট বসা, নম্রতা, ব্যস্ত আছি। নম্রতা জবাব দিল না। ডান চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। বিড়বিড় কণ্ঠে বলল, আপনার জীবনে আমার অস্তিত্ব, ব্যস্ততা আর খেয়াল হওয়ার মাঝে সীমাবদ্ধ ডক্টর। আমি এতটা শুকনো কখনো বুঝতেই পারিনি। আরফান বুঝতে না পেরে বলল, কি বললেন বুঝতে পারিনি। এখন রাখি প্লিজ। নম্রতা রেখে দিল। দুই চোখে ভর করল রাজ্যের বৃষ্টি। বুকের বাম পাশে থাকা ছোট্ট মনটা ব্যথা করে উঠল নিষ্ঠুরভাবে। 4 বছরের দীর্ঘ অপেক্ষা, প্রতিটা রাতের একাকিত্ব, যন্ত্রণা, কান্নাগুলো যেন আবারও স্পষ্ট হয়ে উঠল চোখে। যার খেয়ালে সে মগ্ন থেকেছে এতটা কাল, এতটা বছর, এতগুলো রাত দিন, সেই তার কাছে নম্রতার অস্তিত্ব আজ খেয়ালের উপর টিকে আছে। ভালোবাসার মানুষের কথা বুঝি খেয়াল থাকে না, খেয়াল করে নিতে হয়। কি আশ্চর্য! তবে কি নম্রতা ভালোবাসতে পারেনি? তার কেন খেয়াল করতে হয় না? সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই ছটফট করতে লাগলো নীরা। বারবার উদ্গ্রীব চোখে তাকাতে লাগলো দরজায়। শাশুড়ি মাকে রান্নায় সাহায্য করতে গিয়েও বাঁধালো গন্ডগোল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে বলি করলো। জাহানারা মেজাজ খারাপ করে তাকালেন, ধমকে উঠে বললেন, একটা কাজ ঠিকঠাক করতে পারো না, কাজ করার সময় মন থাকে কই? বরকে দেখাতে চাও তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে মেরে ফেলছে, হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? পানি ঢালো হাতে। অয়ন, এই হারামজাদা, সারাদিন টিভিতে কি দেখিস তুই? তোরে আর তোর টিভি দুটোকেই এক কোপে 2 ভাগ করে ফেলবো, হারামের বাচ্চা। ভাবের হাত কেটেছে, স্যাবলোনান। কাজ করতে এসে যত আকাম, জীবনটা শেষ করে ফেললো আমার। এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুমি যেতে বলি নাই? জাহানারার ধমকে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে নীরা। অয়ন হাতে পট্টি বেঁধে দেওয়ার পর রান্নার কোনো কাজে হাত দিতে দেননি জাহানারা। সন্ধ্যা থেকে রাত অবধি ধমকা ধমকি করেই পার করেছেন সময়। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছে আর শাশুড়ি মায়ের ছেলের জন্য অপেক্ষা করছে। কাল রাতের পর অন্তুকে ধারে কাছে পায়নি নীরা। ছেলেটা সারাদিন বাইরে বাইরে কি করে কে জানে। নীরার এই চঞ্চলা অপেক্ষার অবসান ঘটল রাত 11টায়। অন্তু বাড়ি ফিরেই খেতে বসলো। অয়ন আর নীরা ব্যতীত সবাই তখন যার যার ঘরে। অন্তু খেতে বসে প্রথম নীরার দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, পরে খাবো। অয়ন সোফায় শুয়ে ক্রিকেট ম্যাচ দেখছিল। ভাই ভাবির কথার এক পর্যায়ে গলা উঁচিয়ে বলল, নিরাপদ তো খুব, ভাবি আজ হাত কেটে ফেলছে ভাইয়া। অন্তু কপাল কুঁচকে তাকালো, মাথা হেলিয়ে উকিয়ে দিয়ে বলল, কোন হাত দেখি? নীরার ডান হাতটা একটু উঁচু করে নিজের চোখের সামনে ধরলো, তারপর বলল, অত কাটিনি, একটু। অন্তু কিছু বলল না। নীরা অয়নের দিকে চেয়ে বলল, এই, তুই এখনো ঘুমোতে যাস না কেন? বাবা যদি দেখে এখনো টিভি চলছে, ফোন করে ফেলবে একদম। যা ঘুমোতে যা। অয়ন আগের মতোই লম্বালম্বি ভাবে শুয়ে পড়ে বলল, ম্যাচ শেষ না হলে ঘুম আসবে না ভাইয়া। আজকের ম্যাচটা কিন্তু জটিল হচ্ছে। নীরা অন্তুর পাতে খাবার দিয়ে নিজের ঘরে চলে গেল। ছাদে শুকাতে দেওয়া জামা কাপড়গুলো অগোছালো ভাবে পড়ে আছে বিছানায়। নীরা বিছানায় বসে এক এক করে কাপড়গুলো গুছাতে নিতেই ঘরে এলো অন্তু। মুখ ভর্তি হাসি নিয়ে ফোনে কথা বলছে সে। এক হাতে তার খাবারের প্লেট, অন্য হাতে ফোন। অন্তু ফোনে কথা বলতে বলতেই বিছানায় এসে বসলো। কথার ধরন দেখে বোঝা গেল নাদিমের সাথে কথা বলছে সে। অন্তুর হাসি বিস্তৃত হলো, বিচিত্র ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে বলল, ওই মেয়ে ফিজিক্স ডিপার্টমেন্টই পড়ে, তেজ ব্যাপক, তোর দ্বারা সম্ভব হবে না। কথা বলতে বলতে খাবার মেখে নীরার সামনে ধরলো অন্তু। নীরার মোহাচ্ছন্ন দৃষ্টি এবার বিস্ময়ের রূপ নিল। অন্তু তখন নাদিমের বিপক্ষে কথার ঝুলি সাজাতে ব্যস্ত। নীরার বিস্মিত চাহনি তার চোখে পড়ল না। নীরা মুখ বাড়িয়ে খাবার মুখে নিল, যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে একের পর এক লোকমা এগিয়ে দিল অন্তু। নাদিমের সাথে হাস্যোজ্জ্বল আলাপন করতে করতে নীরা চোখের বিস্ময় মোহ চাহর করতে পারল না সে। হঠাৎই শব্দ করে হাসলো অন্তু। ফোনের ওপাশে বন্ধুকে উদ্দেশ্য করে বলল, চাপা মারিস না, আমি অবশ্যই পারতাম, কিন্তু তারে দিয়ে আমি রুম করুমটা কি? হ্যাঁ, ওই মেয়ের জায়গায় তোর বোন হলে না হয় একটা কথা ছিল। আমাদের প্রেম কাহিনীটা তুই পুরো হতে দিলি না। নাদিম অশ্লীল কিছু গালি দিয়ে বলল, তুই তো শালা বিরাট চরিত্রহীন, গোর বউরাইকা বউ নজর যাস। অন্তু হাসে। নীরার দিকে শেষ লোকমা এগিয়ে দিয়ে বলল, বউরা এখানে নজর দিলাম কই? নজর তো আমার আগে থেকেই ছিল। এক বউ দিয়ে আসলে চলছে না, তোর বোনকে মাছ দরকার। নীরা মুগ্ধ চোখে অন্তুর হাসি দেখছে। এই ছেলের এই হাসির জন্যই শেষমেশ প্রেমে পড়তে বাধ্য হয়েছিল নীরা।
এত এত গালি শোনার পরও অন্তু নির্বিকার হেসে বলতো, আর কত বকবি দোস্ত, রেস্ট নেই, সামনের মাসে প্রপোজ করলে বাকি গালি দিস, এখন গালি শোনার মুড নাই। নীরা তখনও মুগ্ধ চোখে দেখত, সেই চোরা দৃষ্টি এখন প্রকাশ্যে, সেই নিষিদ্ধ মোহ এখন বাধাহীন পবিত্র। অন্তুর সুন্দর স্বচ্ছ হাসির দিকে চেয়ে থেকেই হঠাৎ ভীষণ অগোছালো হয়ে পড়ল নীরা। হঠাৎই উঠে গিয়ে অন্তুর খুব কাছে গিয়ে দাঁড়ালো, তারপরই বর্ণনাতীত এক কাজ করে বসলো সে। ডান হাতটা অন্তুর কাঁধে রেখে অন্তুর মোহাচ্ছন্ন ঠোঁট জোড়াতে ঠোঁট রাখলো পরম আবেশে। অন্তু হঠাৎই কিছু বুঝে উঠতে পারল না, পুরো ব্যাপারটা বোধগম্য হতেই হতভম্ব হয়ে গেল সে। নীরার অকল্পনীয় কাজে কাঠ হয়ে বসে রইল। হাত থেকে গড়িয়ে পড়ল ভাতের প্লেট। ফোন প্লেট পড়ার শব্দ হতেই চিৎকে সরে দাঁড়ালো নীরা। কাপা হাতে প্লেটটা তুলে নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। একটা বড় অন্তুর চোখে চাওয়ার সাহস করে উঠতে পারল না। অন্তু হতভম্ব চোখে নীরা যাওয়ার দিকে চেয়ে রইল। ঠিক এই মুহূর্তে কি ঘটে গেল, কিভাবে ঘটে গেল, কিছুই বুঝতে পারছে না অন্তু। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল নাদিম। তুই কি মরে গেছিস দোস্ত? টিকিট কাইটা গেছে তোর, কথা কস না কেরে? অন্তু কাপা হাতে ফোনটা তুলে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল, বিড়বিড় করে বলল, আমার বোধ হয় অ্যাটাক ফ্যাটাক হয়ে যাচ্ছে দোস্ত, শরীর কাঁপছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। রাত বাড়ছে, ফুরিয়ে যাচ্ছে অভ্যস্ত জীবনের আয়ু। বই হাতে 2 তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোঁয়া। পুরো দোতলা জুড়ে পিনপতন নীরবতা। আত্মীয় স্বজনদের কেউই দোতলা সিঁড়ি মারাচ্ছেন না। স্মৃতিহকের কড়া নির্দেশ, ছোঁয়াকে কিছুতে বিরক্ত করা যাবে না। ছোঁয়া ছোঁয়ার মতো খাবে, ঘুমাবে। বিয়ের আগের দিন হয়েছে, ঘুম না হলে চোখের নিচে কালি পড়বে, সুন্দর দেখাবে না। কিন্তু ছোঁয়ার ঘুম হচ্ছে না। কিছু একটা, কোথাও একটা তাকে স্বস্তি দিচ্ছে না। চারিপাশে এত আয়োজন, এত আলো, এত হইচইয়ের কোথাও সে নিজেকে খুঁজে পাচ্ছে না। সবকিছু তাকে ঘিরে হলেও যেন এসবে সে নেই। তার অস্বস্তিটুকু ভীষণ দূরের কোনো ঘুমন্ত পুরীতে আবদ্ধ। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো বড় নিষ্পৃহ, রসহীন, সাধারণ। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির ঘরে ঢুকলো। বাবার আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে উপন্যাসের পাতা উল্টালো। খুব পানসে এই ঘটনা প্রবাহ, অপ্রয়োজনীয়, বিরক্তকর। ছোঁয়ার হঠাৎই মনে হলো এই অধ্যায় আর তার জীবন একই উপন্যাসে গাথা, একই তার ধারাবাহিকতা, একই তার ঘটনা প্রবাহতা, একই রকম নিষ্প্রয়োজন। অত্যাধুনিক ফোনের নিদারুণ চিৎকারে গুরুগম্ভীর ভাবনা থেকে খানিকটা ছিটকে পড়ল ছোঁয়া। ঘড়িতে তখন 2টা বাজে। এত রাতে ফোন দেওয়ার মানুষ তো ছোঁয়ার নেই। তবে ছোঁয়া কৌতূহল নিয়ে ফোন উঠালো। ওপাশ থেকে রাশভারী কণ্ঠে প্রশ্ন এলো, হঠাৎ যদি শুধু অতীত থেকে উঠে আসা খুব দৈত্য আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর উইশেস, তাহলে আপনার উত্তর কি হবে? হঠাৎ এমন প্রশ্নে ভড়কে গেল ছোঁয়া। ভয়ানক বিভ্রান্তিতে পড়ে গেল। বোকা বোকা কণ্ঠে বলল, অতীত অতিথি, অতীত থেকে দৈত্য কি করে আসবে? দৈত্যের নির্দিষ্ট টাইম মেশিন থাকতে পারে, সে আলো ভেঙে ছুটে আপনার কাছে চলে আসতে পারে। দৈত্যের অনেক ক্ষমতা, জানেন না? ছোঁয়া বেশ ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, যান্ত্রিক ভাবেও তো অতীত আসা সম্ভব নয়, প্রকৃতি তো মেনে নেবে না। বাহ, এই বিষয়ে পড়েছেন তাহলে? কিন্তু দৈত্য তো অতীতে যাচ্ছে না, সে আসছে ভবিষ্যতে। তার জন্য আপনি তার ভবিষ্যৎ লক্ষ্য। আলোর গতিতে ছুটতে পারলে ভবিষ্যৎ আসা তো অসম্ভবের কিছু নয়, তাই না? ছোঁয়া ফোনের এপাশেই মাথা নাড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে ভীষণ বুদ্ধিমতীর মতো বলল, ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে দৈত্যের আসা সম্ভব নেই। প্রথমত, অতীতে পৃথিবী প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, সেখানে কোনো টাইপ মেশিন নেই। দ্বিতীয়ত, দৈত্য বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। কে বললো নেই? ছোঁয়া অবাক হয়ে বলল, আছে নাকি? থাকতেই পারে। পৃথিবী হলো একটা রহস্যময় পিণ্ড, যার অনেক রহস্য অমীমাংসিত হয়ে বসে আছে নাকের ডগায়। যেমন ধরুন বাল্টো দ্বীপ। দক্ষিণ আমেরিকায় কুয়ান্ডারের কাছাকাছি গ্যালাপাগোস নামে একটি দ্বীপপুঞ্জ আছে। তার নাম শুনেছেন কখনো? ছোঁয়া অস্পষ্ট কণ্ঠে বলল, না শুনলেও সমস্যা নেই, এখন শুনুন। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে একটি দ্বীপের নাম হলো বাল্টো। পাল্টা গ্রামগুলো অঞ্চল হওয়া এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ছোঁয়া কৌতূহল নিয়ে বলল, কি? এখানে প্রচুর বৃষ্টিপাত হলেও বৃষ্টির একটি ফোঁটো বাল্টোতে দ্বীপে পড়ে না। মাই গড, ইজ ইট পসিবল? অবশ্যই সম্ভব না হলে তো এমন ঘটনা ঘটতো না। শুধু তাই নয়, এই দ্বীপে থাকার সময় কম্পার অস্বাভাবিকভাবে স্থির হয়ে থাকে অথবা ভুল দিকে দর্শন করে। এই দ্বীপ অতিক্রমকালীন প্ল্যানেও ঠিক একই সমস্যা দেখা দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই দ্বীপে পা রাখার সাথে সাথে কিছু মানসিক সমস্যা দেখা দেয়।
এখানে গাছ কিংবা পশু পাখি নেই। উড়ন্ত পাখিরা উড়ে বলটার কাছাকাছি এসে আবার ফিরে যায়, যেন কোনো অদৃশ্য দেয়ালে বাধা পড়ে। অনেক মনে করেন এই দ্বীপে অস্বাভাবিক কোনো শান্তির অস্তিত্ব রয়েছে। নোস, এইটা কোনো দৈত্যের রাজ্য? অদৃশ্য দৈত্য? ছোঁয়া আকাশসম বিস্ময় নিয়ে বলল, এমন দ্বীপ সত্যি আছে? অবশ্যই। আমি নিশ্চিত আপনার সাথে মজা করছি না। এবার উত্তরটা দিন। দৈত্যের প্রশ্নের উত্তর কি জবাব দেবেন আপনি? কি চাইবেন? ছোঁয়া অনেকটাই সহজ হয়ে এলো এবার। পানসে ভাবটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড ভেবে বলল, ইচ্ছেগুলো ঠিক বলতে পারছি না। আমি কোনো ইচ্ছে খুঁজে পাই না, তবে একটা উইশ অবশ্য করব। কি উইশ? আমাকে যেন কখনো এই দেশ ছেড়ে যেতে না হয়। কিন্তু হচ্ছে আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, আপনি তো বেশ দেশপ্রেমিক টাইপের নারী। ছোঁয়া উত্তর দিল না। সাইমকে বলতে ইচ্ছে করলো না দেশ ছেড়ে না যাওয়ার ইচ্ছাটা তার দেশকে ভেবে নেওয়ার নয়, অন্য কিছুর টানেই তার এই ঐচ্ছিক প্রকাশ। বালটা যাওয়া অসম্ভব হলে আমি আপনাকে হানিমুনে বালটা নিয়ে যেতে চাই। আপনি অবাক হয়ে যেতেন, আকাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, অথচ সেই বৃষ্টি আপনাকে ছুঁতে পারছে না। সাইমের কথা বলার ভঙ্গি চমৎকার, প্রতিটা উচ্চারণ ছাড়া ছাড়া সুন্দর। সেই সুন্দর উচ্চারণের বলা কথাগুলো ছোঁয়ার অনুভূতি শূন্য মনে অনুভূতি সৃষ্টি করলো। বন্ধুদের বাইরে অন্য কারো কথায় প্রভাবিত হলো সে। আবদ্ধ মনে নতুন একটা ইচ্ছের সঞ্চার হলো। সত্যি যদি বাল্ট্রা যেতে পারতো। সাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোঁয়া, আপনি কি জানেন আপনি মানসিক ডিপ্রেশনে ভুগছেন? সহজ ভাষা বলতে গেলে বাইপোলার ডিসঅর্ড। আপনি নিজেই সাইকোলজি স্টুডেন্ট। আই নো হোয়াট ইজ বাইপোলার ডিসঅর্ড। দেখুন ছোঁয়া, কাল আমাদের বিয়ে, অথচ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমার পুরো নাম জানেন না, কি না কি তাতেও যথেষ্ট সন্দেহ আছে। আমি কোন ভার্সিটিতে কর্মকর্তা, কোন বিষয়ে অধ্যাপনা করছি, আমার পরিবার কে কে আছে, কিছুই জানেন না। কিন্তু কেন জানেন না? আপনার জীবনসঙ্গী হিসেবে এই ব্যাপারটা যে কোনো জন্যই হতাশা। কিন্তু আমি হতাশা হইনি। গোটা 1 মাস আমি আপনাকে লক্ষ্য করেছি, আর তাতে যতটুকু বলছি আপনার আচরণ ইচ্ছেটুকু নয়, আপনার আচরণ ইচ্ছেকৃত নয়। আপনি যে শুধু আমার প্রতি উদাসীন তাতে হলো, আপনি আমার গোটা জীবনের প্রতি উদাসীন। হয়তো আপনাকে ধীরে ধীরে উদাসীন হয়ে দেওয়া হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন ছোঁয়া? ছোঁয়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই প্রথম নিজের আচরণে অস্বাভাবিকতা আছে কিনা বুঝতে চেষ্টা করছিল। সাইমের প্রশ্নে সাড়া দিতেই আবারও বলতে শুরু করলো সাইম। ছোঁয়া উত্তর দিল না। সাইম খুব সাবধানে বলল, আপনার বন্ধুরা কিন্তু আমাকে আশ্বাস দিয়েছিল যে ইউ আর বলড টু গেট ফ্রেম হেয়ার। ছোঁয়া ভাবনাতীত বিস্ময় নিয়ে বলল, বন্ধুরা? সাইম হেসে বলল, নাদিম, রঞ্জয়, নম্রতা। তবে কি তারা মিথ্যে বলেছিল? আপনি কথাগুলো মাকে বলতে পারবেন না। ছোঁয়ার ভীষণ কান্না পেয়ে গেল। এই প্রথমবারের মতো ভাবনা চিন্তা না করেই বলে ফেলল। পারবো। কথাটা বলে ফেলে উপলব্ধি করলো ভীষণ শান্তি লাগছে তার। চারিপাশের বিষণ্ণতা কেটে যাচ্ছে। জীবনের নিষ্প্রিয় ভাব কেটে গিয়ে টলমল জলে তরঙ্গ দিচ্ছে ঢেউ। বন্ধুদের অদৃশ্য মমতায় কেটে যাচ্ছে ভয়। অচেনা নাম্বার থেকে কলটা আসতে মেজাজ চটে গেল আরফানের। প্রথমবার কেটে দিতে দ্বিতীয়বার বেজে উঠল ফোন। আরফান যার পণ্যায় বিরক্ত হয়ে ফোন তুলল। ভেতরটার আগে রিরি করলেও ভদ্রকণ্ঠে বলল, কান্নাকাটি বন্ধ করে সত্যি করে বলুন, আপনি কি চান? ওপাশ কিছুক্ষণ নীরব থেকে স্পষ্ট উত্তর, বললাম তো শ্যামলতা। শ্যামলতা কি চাইতে পারে জানো না? আর আপনি আপনি বলছো কেন? চিঠিতে তো আপনি করে বলতে না। আরফান নিজেকে সংযত করলো। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা মানলাম আপনি শ্যামলতা, কিন্তু প্রমাণ কি? ওপাশের কণ্ঠস্বরে এ বিস্ময় খেলে গেল। প্রমাণ? এখন আমার প্রমাণ দিতে হবে? চিঠিতে তো খুব বলতে। তোমার নাকি আমার নিঃশ্বাসের শব্দ শুনেও তুমি চিনে ফেলার ক্ষমতা রাখো, অথচ আজ প্রমাণ চাইছো? আচ্ছা, বিয়ে টিয়ে করে ফেলেছো নাকি? সুন্দরী বউ পেয়ে আমার আবেগ কেটে গিয়েছে, স্বার্থপর। আরফানের বিরক্তি এবার আকাশ ছুলো। এক চর মেরে মেয়েটার গাল ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। দাঁতে দাঁত চেপে বলল, শ্যামলতা আপনার মতো বেহায়া নয়, শ্যামলতা আমার সাথেই আছে। ভালোবাসলে সবাই বেহায়া হয়, তুমি ভালোবাসনি বলে বেহায়া হতে পারোনি।
তোমার সাথে যে আছে সে তোমার শ্যামলতা, তার প্রমাণ কি আছে? আরফান উত্তর দিল না। ফোনটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। মাথায় হাজারো চিন্তা নিয়ে গায়ে এলিয়ে দিল চেয়ারে। অনেকগুলো ছেঁড়া সুতো জোড়া লাগানোর চেষ্টা চালালো একের পর এক। নার্সের ডাকে ভাবনা কাটলেও চিন্তা গেল না। কপাল কুঁচকে বিরক্ত চোখে চেয়ে রইল নার্সের মুখে। রাউন্ড ক্লাস কোনো কিছুতে ঠিকঠাক মনোযোগ দেওয়া গেল না। অল্পতেই মেজাজ খারাপ হতে লাগলো। ক্ষণে ক্ষণে শিরশির করে উঠল হাত। এই মেজাজ খারাপ নিয়ে নম্রতাকে অযথা কল করে মেয়েটার মন খারাপ করে দেওয়ার ইচ্ছে আরফানের হলো না। অবসর পেয়েও কল করা হয়ে উঠল না। পুরোটা দুপুর কাটলো বিষণ্ণ আর উদ্বিগ্নতায়। ধানমন্ডির হোয়াইট হল কমিউনিটি সেন্টারের এক কোণায় দাঁড়িয়ে আছে নাদিম। গায়ে নীল পাঞ্জাবি, পিঠে ঝোলানো গিটার। মাথা ভর্তি চুলগুলো স্বভাবত এলোমেলো অগোছালো। স্টেজে বরকনের ফটো সেশন চলছে। অন্তু, নীরা, নম্রতা কিছু দূরেই বসে আড্ডা দিচ্ছে। পরিবেশটা উত্তেজিত করে তুলতেই কাছেই কোথাও হাইবিটের ইংরেজি গান বাজছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।